আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আমার যে অনুভূতি সেটা ব্যক্ত করব আমাদের নতুন বাংলাদেশ নিয়ে, নতুন বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে। প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দেশের মানুষ আসলে একটা অসন্তুষ্টির ভিতর দিয়ে যাচ্ছিল। চারদিকে দুর্নীতি এবং অনিয়ম, আইনের প্রয়োগ না থাকা, সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের দেশের মানুষ একটা অস্বস্তির ভিতর দিয়ে যাচ্ছিল এবং তার পরিসমাপ্তি ঘটল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এবং বর্তমানে আমাদের দেশের ইন্টারিম গভর্নমেন্ট আছেন, আর সেই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ভাবলেই আসলে খুব ভালো লাগে। যেমন এই যে আমাদের দেশের যে একটা সিচুয়েশন এই অগাস্ট মাসের প্রথম অর্ধে ছিল, শুরুর দিকে ছিল, তো সেই অবস্থা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই একটা আলোড়ন তৈরি হয়েছে। আমেরিকার অনেক ইউনিভার্সিটি, আমার দেখা প্রায় 50 থেকে 60টা ইউনিভার্সিটি আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তারা হচ্ছে এই যে মুভমেন্ট হয়েছে আমাদের দেশে সেই মুভমেন্টের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং আমরা দি ওহাইও স্টেট ইউনিভার্সিটির যারা বাংলাদেশি স্টুডেন্টস আছি অথবা কর্মজীবী যারা আছি এই ওহাইওর কলম্বাসে, তারাও হচ্ছে দুইটা সমাবেশ করেছিলাম এই মুভমেন্টের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। তো সর্বোপরি এখন বর্তমানের যে অবস্থা সেটা মোটামুটি সন্তোষজনক, যদিও বেশ কিছু অরাজকতা তৈরি হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ সেগুলো বর্তমানের যে সরকার রয়েছে তাদের তাদের আন্ডারে এগুলো সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমার যে রিসার্চ সেন্টার, সেখানে হচ্ছে বিভিন্ন দেশেরই গবেষক আছেন, সায়েন্টিফিক রিসার্চার আছেন, পোস্টডক আছেন, আর পিএইচডি করছে আমি, ভারতের স্টুডেন্ট আছে। তো সব কিছু মিলিয়ে এই অবস্থা হচ্ছে। দেখলাম বেশ কিছুদিন যখন এই মুভমেন্ট হচ্ছিল, তারাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছে এবং আমাকে জিজ্ঞাসা করলো। যেমন যদি বলতে চাই, প্রথম হচ্ছে জাপানের একজন পোস্টডক করছেন এখানে, জাপানের টোকিওর একটা ইউনিভার্সিটির। তো তিনি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করলেন ল্যাবে থাকা অবস্থায় যে আমাদের দেশের অবস্থা কী, আমাদের রিলেটিভস বাংলাদেশে কেমন আছে, কী অবস্থা, এসব বিষয়ে। এরপরে ভুটানের একজন আছেন সায়েন্টিফিক রিসার্চার, তো সেও অবস্থা জিজ্ঞাসা করলো। সে আসলে জানতে চাইলো কী অবস্থা, আপডেট কী। আর পাকিস্তানের একজন পোস্টডক করছেন, তো তিনিও জিজ্ঞাসা করলেন এবং তিনি আরেকটু ডিটেলস জানতে চাইলেন যে আসলে তারা সোশ্যাল মিডিয়াতে বা খবরে যেভাবে দেখছে নিউজে আসলেই কি তাই ঘটছে কি না বা কেমন কী অবস্থা। এটা হচ্ছে গত এক সপ্তাহ আগের ঘটনাগুলো বলছি। তো এইভাবেই আসলে আমার যারা কলিগ রয়েছেন সবাই হচ্ছে খোঁজখবর নিচ্ছিলেন। তারপরে দেখা গেল আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন রেজিগনেশন নিয়ে চলে গেলেন। তো এরপরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রধান উপদেষ্টা হিসেবে গঠিত হলো নতুন ইন্টারিম গভর্নমেন্ট। এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। অন্তত আমাদের দেশের হয়তো বা পজিটিভ কোনো চেঞ্জ আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। খুবই স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে এবং তার যে প্রভাব সোশ্যাল এবং ইকোনমিক যে একটা চেঞ্জ এনেছে সারা পৃথিবীতে, সেটারও অনেক গুরুত্ব রয়েছে সব জায়গায়। দেখা গেছে তার যে আবিষ্কারগুলো, যে কনসেপ্টগুলো, সেগুলোর ভেতরে কয়েকটি হচ্ছে খুবই উল্লেখযোগ্য, যেমন মাইক্রো ক্রেডিট, দেন বা মাইক্রো ফাইন্যান্সিং,
দেন আছে আরেকটা থ্রি জিরোস ফর জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন। এই আইডিয়াটিও খুবই জনপ্রিয়। আর আরেকটি হলো সোশ্যাল বিজনেস। তো মাইক্রো ক্রেডিট বা ব্যাংকিংয়ের যে ব্যাপারটা, সেখানে ইন্টারেস্ট আছে, সুদের একটা ব্যাপার থাকে। তো সেই বিষয়টা আসলে আমি কখনো মন থেকে সমর্থন করি না, যেহেতু ইসলামে এই সুদের ব্যাপারটা কখনোই অ্যাকসেপ্টেবল না। কিন্তু বাকি যে দুইটা আইডিয়া, সোশ্যাল বিজনেস এবং থ্রি জিরোস, এই আইডিয়াগুলো এই পৃথিবীর একটা পজিটিভ চেঞ্জে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া তিনি হচ্ছেন একজন নোবেল জয়ী একজন ব্যক্তি, আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। তো সেই সব কিছু বিবেচনা করলে আসলে মনটাও একটু শান্তি লাগে যে দেশের অবস্থা হয়তো বা উন্নতি হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেশের জনগণ যদি সাপোর্ট করে। আমরা যারা হায়ার স্টাডির জন্য বাহিরে আসি, দেখা যাচ্ছে আমার কথাই যদি আমি বিবেচনা করি, সেটা হচ্ছে একদম শুরুর থেকেই যখনই দেখতাম যে দেশের অবস্থা আসলে ওই রকম না যে লিগ্যালভাবে একটা আপনি চেষ্টা করছেন এবং চেষ্টায় আপনাকে ইলিগ্যালভাবে অন্য কেউ আপনার যে সফলতা সেটা ছিনিয়ে নিবে না, এরকম একটা অবস্থা ছিল না আমাদের দেশে। স্পেশালি চাকরি ক্ষেত্রে তো অবস্থা আরও খারাপ। এরপরে বিভিন্ন সেক্টর, সেটা পাসপোর্ট বানানো থেকে শুরু করে এনআইডি কার্ড কারেকশনের ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে হ্যাসেল পোহাতে হয়েছে। তো আমরা যারা ইয়াং জেনারেশন আছে, যারা এখন বর্তমানে মাস্টার্স পিএইচডি করছি দেশের বাহিরে, বিভিন্ন দেশে, আমেরিকা সহ, তো সবারই কিন্তু আসলে এই গত যে সরকার ছিল তাদের প্রতি একটা ক্ষোভ ছিল। এছাড়া সেই সরকার যেহেতু লিগ্যাল ভোটিংয়ের মাধ্যমেও যেহেতু আসে নাই, তো সে কারণে হচ্ছে আস্তে আস্তে একটা অরাজকতা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমরা যারা হায়ার স্টাডির জন্য বাইরে আসছি, তারা মেইনলি আসার যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের যে একটা আইনের প্রয়োগ অথবা সুশাসন যেটা বলা যায়, এবং মানুষের যে অধিকার সেগুলো হচ্ছে এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছিল না, এবং আমরা সবাই হচ্ছে খুবই হতাশ ছিলাম। যেমন এইখানে যাদের সাথে কথা হয়, দেখা হয়, তো সবাই কিন্তু আসলে দেশকে ভালোবাসে বা দেশের প্রতি একটা টান কাজ করে, সেটা বোঝা গিয়েছে। এই মুভমেন্টের মাধ্যমেও দেখেছি সবার অ্যাক্টিভনেস বা সবার যে মনের আকাঙ্ক্ষা সব কিছুই হচ্ছে পরিলক্ষিত ছিল, এবং সবাই আসলে চায় দেশের ভালো হোক। আমরা মেইনলি বাহিরে আসার যে কারণ, এটাই হচ্ছে একটা মেইন ফ্যাক্টর, যে আমাদের দেশে আমরা লিগ্যালভাবে বা আমরা চেষ্টা করছি জবের জন্য, কিন্তু সেই জবটা হয়তো বা অন্য কেউ ইলিগ্যালভাবে নিয়ে নিচ্ছে, সেটা কোটার যে এক্সট্রিম পার্সেন্টেজ সেটার মাধ্যমে হোক, অথবা কারো মামা চাচা ধরে যে চাকরি হয়ে যাচ্ছে সেই ব্যাপারটি হোক। যাই হোক, এখন যেহেতু দেশ স্টেবল হতে যাচ্ছে বা হওয়ার পথে, যদিও বিভিন্ন মানুষ অরাজকতা তৈরি করছে, তো আমি স্পষ্টভাবে বিশ্বাস করি যারা ইসলাম চর্চা করে, আমাদের ধর্ম ইসলাম এটা চর্চা করে, তারা কখনোই সেটা অন্য ধর্মের মানুষ হোক বা অন্য জাতি, কাউকেই হচ্ছে আসলে শাস্তি বা নির্যাতন এই বিষয়গুলো করতে পারে না। কেননা আমাদের কোরআনের স্পষ্ট আয়াতেই আছে, যেগুলোর বাংলা অর্থ মোটামুটি এমন যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সো এই বিষয়গুলো আসলে খুবই পীড়াদায়ক যে এত ভালোভাবে একটা মুভমেন্ট কমপ্লিট হলো, এখন আসলে সামনের দিকে আগানোর কথা, কিন্তু অন্য কোনো পক্ষ হচ্ছে চেষ্টা করছে কিভাবে আরও অরাজকতা তৈরি করা যায়। যাই হোক, আর একটা বিষয় সেটা হচ্ছে এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের যে মনের যে ভাব সেটা প্রকাশ করতে পারছে একদম কোনো চিন্তা ছাড়াই। এই বিষয়টা খুবই ভালো,
যেমন আমেরিকা আমেরিকা একটা বিধর্মী দেশ, এখানে হচ্ছে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মের মানুষ কম, কিন্তু তাদের যে হিউম্যান রাইটস সেটা হচ্ছে যথেষ্ট স্বচ্ছ। এছাড়া অন্যান্য আইনের প্রয়োগ যথেষ্ট স্বচ্ছ। দেখা গেছে এই আমেরিকাতেই আপনি যখন মুভমেন্ট করছেন বা বাংলাদেশের মুভমেন্টকে যখন সমর্থন করছেন, তো তারা কিন্তু আসলে বাধা দিচ্ছে না। এছাড়া আইনের প্রয়োগ অসাধারণ। আমি গত মাসে যখন প্রথম ড্রোন ফ্লাই করছিলাম আমার ক্যাম্পাস এরিয়াতে, এক পুলিশ কিন্তু সাথে সাথেই আসলেন এবং আমার সাথে কথা বললেন, আমাকে কিছু অ্যাডভাইস দিলেন। তো আমাদের দেশের যে অবস্থা, দেশের সাপেক্ষে এই বিষয়গুলো চিন্তা করলে খুবই ভালো লাগে যে এখানে আসলে আইনের সুশাসন আছে এবং সেটা আমরা খুবই এনজয় করি। এছাড়া এখানের মানুষের মেন্টালিটিও খুব ভালো, তারা ইথিক্যাল ব্যাপারে খুবই ভালো, মোরালিটি দেন এথিক্স এইসব কিছু হচ্ছে খুবই স্ট্রং। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও যেহেতু ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট থেকে তার কেরিয়ারের অনেক সময় পার করেছেন, আর এখন একদম বৃদ্ধ বয়স বলতে গেলে, আশা করি তার যে জ্ঞান গরিমা বুদ্ধি সেগুলো দিয়ে আমাদের দেশের ভালো কিছু উন্নতি হবে ইনশাআল্লাহ। একটা বিষয় সেটা হচ্ছে আমাদের দেশের যারাই আমরা দাঁড়িয়ে রাখার চেষ্টা করি বা নামাজ পড়ি রেগুলার, বা টাকনুর উপরে আমাদের যে প্যান্ট সেটা ভাঁজ করে রাখার চেষ্টা করি, বা প্যান্ট শর্ট করে টাকনুর উপরে রাখি, তো এই প্র্যাকটিসগুলো যারা করে তাদের আসলে কিছুটা হ্যাসেল পোহাতে হয়। যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ আমাদের দেশে, কিন্তু আসলে আমরা নির্যাতিত ছিলাম ডিরেক্টলি তো অনেকেই আছে যারা আয়নাঘরের ঘটনাগুলো দেখেছেন, আমিও দেখলাম, জানলাম অনেক কিছু, খুবই দুঃখজনক বিষয়। তবে আমরা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সত্ত্বেও এই বিষয়গুলো কিন্তু আমরা স্পেশালি আমিও অনেক সময় এগুলোর ভেতর দিয়ে গিয়েছি। যদিও আমি কোনো অর্গানাইজেশনের সাথে, পলিটিক্যাল কোনো অর্গানাইজেশনের সাথে কখনো সংযুক্ত ছিলাম না, সেটা আমার কলেজ লেভেল হোক বা ইউনিভার্সিটি লেভেল। তারপরেও কিছু ফ্রেন্ডস বা ক্লাসমেটস অথবা আশপাশে ইউনিভার্সিটিতে দেখেছি অনেকে শিবির করতো। তো তারা শিবির করলেও তাদের যে আসলে যে মেন্টালিটি সেটা কিন্তু খুবই স্বচ্ছ এবং ভালো। আর যদিও বিগত যে সরকার তারা হচ্ছে জামাত শিবির এদেরকে খুবই নেগেটিভভাবে হচ্ছে প্রচার করতো। আমাদের ইউনিভার্সিটিরই একটা ফেসবুক গ্রুপ, পাবলিক গ্রুপ, সেখানে দেখলাম একজন ভাই পোস্ট করেছেন যে আসলে এই যে শিবিরের যে মানুষ তারা আসলে কেমন, যারা পার্সোনালি চলাফেরা করেছেন তাদের পয়েন্ট অফ ভিউ কেমন তাদের ক্ষেত্রে। তো এইসব বিষয়ে কিন্তু যারা কমেন্ট করেছে, প্রায় 50 থেকে 60টা কমেন্ট আমি দেখেছি, সবাই হচ্ছে এই যে যারা শিবির করতো তাদের ব্যাপারে কমেন্ট করেছিল এবং সবগুলোই ছিল পজিটিভ। আসলেই সত্যি কথা বলতে আমি যেহেতু শিবির করিনি কখনো বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথেও ছিলাম না, কিন্তু তারপরেও যেহেতু আশপাশে দেখেছি ইউনিভার্সিটিতে থাকাকালীন, তো ওরা সত্যিই অমায়িক লোক এবং খুবই নরম স্বভাবের এবং কথা দিয়ে কথা রাখার মতো মানুষ। আসলে আমাদের দেশে অনেক খারাপ প্রভাব ফেলেছে, কেননা এই ধরনের জামাত শিবির নাম বলে মানুষকে হেয় করা, মানুষ দাড়ি রাখলে সে দাড়ি রাখা অথবা টাকনুর উপরে প্যান্ট পরলে, এইসব বিষয়ে হচ্ছে সবাই আসলে একটা আতঙ্কের ভিতর থাকতো। দেখা যাচ্ছে আমি যখন দাড়ি রাখি, আমার বিয়ের 2-3 মাস আগে দাড়ি রাখার নিয়ত করি এবং আমি রেখে দিই 2020 সালে। তো তার আগে কিন্তু আমার ভেতরে আর কি এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে দাড়ি রাখা নিয়ে, যে আসলে আমি তো হায়ার স্টাডির জন্য বাইরে যেতে ইচ্ছুক, কিন্তু আমি কি দাড়ি রাখবো? আমি আসলে দাড়ি রেখে সব স্টেপসগুলো পার হয়ে আমি কি আসলে যেতে পারবো অন্য কোনো দেশে হায়ার স্টাডির জন্য? এই বিষয়গুলো মাঝে মাঝে আমার মনে প্রশ্ন উঠতো।
আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী টিচার্স প্রফেসরস আছেন আমার ইউনিভার্সিটিতে। এক প্রফেসরের সাথে কথা বলতাম, তো তিনি আসলে পজিটিভলি আমাকে সাহস দিতেন যে দাড়ি রেখে দাও, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো কিছুই হয়েছে, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তো এই কারণে যে ধর্মের হোক না কেন, আসলে যেমন আমি আমার ক্লাসের কিছু হিন্দু ক্লাসমেট ছিল, ওরা কিন্তু আসলে ওরকম অরাজকতা টাইপের মেন্টালিটি ধারণ করে না, ওরাও খুবই নরম স্বভাবের। ইভেন আমার ওয়াইফেরই একটা ফ্রেন্ড ছিল হিন্দু মেয়ে বান্ধবী, তো ও হচ্ছে ওর যে ইথিক্স খুবই স্ট্রং। যেমন আমার ওয়াইফের কাছ থেকে 1,000 টাকা ধার নিল এবং সে যখন দিতে চাইলো, দেওয়ার কথা বলে নিচ্ছিল, ঠিক ওই সময় বা ওই দিনেই কিন্তু সে তার টাকা ফেরত দিয়েছে যে 1,000 টাকা নিয়েছিল। তো এই বিষয়গুলোই কিন্তু আসলে আমাদের হিউম্যানিটির উন্নতির জন্য প্রয়োজন। এথিক্যাল এবং মরাল দিক থেকে আমাদেরকে উন্নত হতে হবে। এই সব বিষয়ে আসলে খুবই ব্যথা দেয় আমার মনে, যে আমার দেশের হিন্দু ভাই বা মুসলমান ভাই সবাই সবার প্রতি যদি সহনশীল হতো, তাহলে কিন্তু একটা অন্যরকম একটা বাংলাদেশ পেতাম আমরা। এখানে আসার পরে, আমেরিকাতে আসার পরে টাকনুর উপরে প্যান্ট, দেন দাড়ি, এই জিনিসগুলো কিন্তু একটা ডাইভার্সিটি তৈরি করেছে। এবং যেমন আমার ল্যাবের হচ্ছে আর কারো দাড়ি নেই, আমি আসার পরে হচ্ছে একজন পোস্টডক, তিনি হচ্ছেন চলে গিয়েছেন, তো তার দাড়ি ছিল পাকিস্তানি। তো এখন যারা আছে পুরুষদের ভিতরে আমি হচ্ছে একমাত্র মুসলমান এবং আমার দাড়ি আছে আলহামদুলিল্লাহ। তো অন্য কারো দাড়ি নেই, অন্য কেউ সে বৌদ্ধ আছে, শিখ ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে। তো এই যে ডাইভার্সিটি হিন্দু ধর্মেরও আছে, তো এই ডাইভার্সিটি কিন্তু আসলে একটা অসাধারণ একটা বিষয় এবং উপভোগ্য একটা বিষয়। তো এই যে ডাইভার্সিটি, এইটা আমাদের দেশ যতদিন পর্যন্ত দেশের মানুষ সহনশীল না হবে এই বিষয়গুলোর প্রতি, সেটা যে ধর্মেরই হোক, ততদিন পর্যন্ত আসলে আমরা উন্নতি করতে পারবো না। এবং আমাদের যে মোরাল এথিক্যাল দিক, এগুলোর যদি উন্নতি হয়, তাহলে হয়তো আরও 20-50 বছর পরে আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা আমি পাই অথবা আমার বাচ্চারা, আমার নেক্সট জেনারেশন আছে যারা, তারা পাবে ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে আমার ভাবনা, আমার 2024-এর যে বাংলাদেশ, স্বাধীন দেশ, মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করার যে সিচুয়েশন তৈরি হয়েছে, এটা চালু থাকুক, অন্য কোনো ঝামেলা না হোক আমার দেশের প্রতি। আর আমাদের দেশের যে যারা দায়িত্বে আছেন রাজনৈতিক, তারাও হচ্ছে খুব ভালোভাবে স্টেপগুলো নিক। ডক্টর ইউনূস অসাধারণ একজন ব্যক্তি, শুরুতেই আমি বললাম। এছাড়া ডক্টর ইউনূসের আরেকটা বিষয় খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছে যখন তিনি এয়ারপোর্ট থেকে দেশের ভিতরে আসছেন, তার হাতেই কিন্তু একটা লাগেজ ছিল। তার কিন্তু অনেক সিকিউরিটি ছিল, কিন্তু তার হাতে লাগেজ ছিল, সে তার লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছে। এছাড়া তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে হিন্দুদের অধিকার বা মুসলমানদের অধিকার বা অন্য ধর্মের স্পেসিফিক অধিকার, এইটা না ভেবে আমরা যদি মানুষের যে অধিকার বা মানব অধিকার সেটা যদি আমরা কনফার্ম করতে পারি, সরকার হিসেবে অন্তত, আমি ইন্ডিভিজুয়াল ব্যাপার বলছি না, সরকার হিসেবে তার উচিত তার দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যেই থাকুক, সবার যে অধিকার সেটা যেন নিশ্চিত হয়। আর ইনশাআল্লাহ সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, তাকে বুঝদান করুক। আর যে ইসলাম বুঝে, ইসলাম পালন করে, তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাওয়া, এটার পসিবিলিটি খুবই কম। আল্লাহ তাআলা তাকে ইসলামের বুঝ দান করুক। এই ছিল আজকের ভিডিও। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও তৈরি করব, ল্যাবের ব্যস্ততার কারণে হচ্ছিল না। আর এই মনের ভাব ব্যক্ত করার যে আনন্দ, সেটা অসাধারণ। আর এই যে আনন্দ, এটা থাকুক মনে এবং
আমরণ যেন এটা থাকে, এই যে স্বাধীনভাবে কথা বলার যে একটা আনন্দ, এটা যেন আমরণ পাই, সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।